দর্শক, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা যখন বাংলাদেশ সরকার করছে, তখন ভারতীয় একটি গণমাধ্যম নিউ দিল্লি পোস্ট তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রতিবেদনটাতে ভয়ঙ্কর সব তথ্য উঠে এসেছে। নিউ দিল্লি পোস্টে সেখানে এম.এ. হোসাইন এই প্রতিবেদনটা লিখেছেন। তিনি এই প্রতিবেদনে দাবি করেছেন যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা শেখ হাসিনাকে মারার পরিকল্পনা হচ্ছে এবং বাংলাদেশের একটি বাহিনীর বহিষ্কৃত একজন ক্যাডেট এই কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন, ভারতে অবস্থান করছেন তিনি অবৈধভাবে। তার অবস্থান, তার কার্যক্রম, সেই ব্যাপারগুলোতে মনোযোগ দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। এবং এই প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের একাধিক ইসলামপন্থী দলের এই ত্রিভুজ সমীকরণে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এবং এর পেছনে একটা বড় চক্রান্ত রয়েছে। ভারতে দিল্লিতে শেখ হাসিনাকে 5 স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে, এরকম বক্তব্য আমরা বিভিন্ন সময় ভারতীয় কর্তৃপক্ষের ভারতীয় সাংবাদিকদের মাধ্যমে মূলত জেনেছি। সেই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে শেখ হাসিনার সঙ্গে দেখা করা, শেখ হাসিনার সঙ্গে কথা বলার ঘটনাও এই যে ব্যক্তির নাম এখানে উল্লেখ করা হয়েছে তিনি করেছেন। এবং তার মিশন শেখ হাসিনাকে মারা, ভারতকে বিপদে ফেলা, এরকম তথ্যই দিচ্ছে নিউ দিল্লি পোস্টের এই প্রতিবেদন। ভয়ঙ্কর সেই প্রতিবেদন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম নিউ দিল্লি পোস্টের কথা। তারা একটা বিশাল প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদন আমরা দেখছি যে 3 পৃষ্ঠার এই প্রতিবেদন, সেখানে ভয়ঙ্কর সব চিত্র উঠে এসেছে। তাদের প্রতিবেদনের প্রথম পৃষ্ঠাটা দেখে নিন। সেখানে তারা এক্সক্লুসিভ ডেথ প্লট স্টকস হাসিনাজ, এম.এ. হোসাইন এই লেখাটা লিখেছেন। এরপরে আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন এই অভিযানে যে অভিযানটা যে পরিচালনা করছে তার নাম জিম এবং তার স্ত্রী, তাদের পাসপোর্ট তাদের এনআইডি সহ এখানে দেয়া হয়েছে দ্বিতীয় পৃষ্ঠায়। তৃতীয় পৃষ্ঠায় পাসপোর্ট সহ ছাপিয়ে দেয়া হয়েছে এই কর্মকাণ্ড যিনি করছেন তার। এই বিশাল প্রতিবেদনে মূল কথা যেটা বলা হচ্ছে সেটাতে যদি আমরা একটু দৃষ্টি দিই, তাহলে বলা হচ্ছে যে হাসিনাকে ঘিরে একচেটিয়া হত্যা ষড়যন্ত্র। তুর্কি গুপ্তচর সংস্থা ভারতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একটি গোপন নেটওয়ার্ক চালাচ্ছে। তুর্কি থেকে এটা পরিচালনা করা হচ্ছে, পাকিস্তানের সহায়তা আছে এখানে, এবং বাংলাদেশের এক বা একাধিক ইসলামপন্থী সংগঠনের রাজনৈতিক দলের এর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, এরকম ভয়ঙ্কর তথ্য তারা দিচ্ছে। এখানে বলছে যে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি অভিযানের অস্তিত্বের ইঙ্গিত দিয়ে গুরুতর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা MIT ভারতে সক্রিয় রয়েছে এবং এই কথিত অভিযানটি সক্রিয়ভাবে চালাচ্ছে। আমাদের সূত্র জানিয়েছে এই কাজটি বাস্তবায়নের জন্য তুর্কি সংস্থার নির্দেশনায় কাজ করছেন বলে সন্দেহ করা হচ্ছে ভারতে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিককে, যার নাম জিম। এর এই জিমের কথা কি বলছে? এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তি হলেন মোহাম্মদ জুবাইদ জিম, একজন বাংলাদেশি পাসপোর্টধারী, যিনি অভিযোগ অনুযায়ী 2025 সালের 6 জানুয়ারি মেয়াদ উত্তীর্ণ একটি বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন এবং তারপর থেকে আইনি মর্যাদা ছাড়াই অর্থাৎ বেআইনিভাবে ভারতে অবস্থান করছেন। তার ভিসার মেয়াদ পার হয়ে গেছে। ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও সে ভারতে অবস্থান করছে। সূত্রগুলো দাবি করে যে জিম শেখ হাসিনার কাছে নিজেকে একজন প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দেন, এমনকি মিথ্যা পরিচয়ে নিজেকে শেখ হাসিনার কাছে উপস্থাপন করে নানা কর্মকাণ্ড করছেন, এরকম তথ্য এই নিউজে দাবি করা হচ্ছে। এই দাবি যখন করা হচ্ছে তখন বলা হচ্ছে যে এই জিম একটা বাহিনীর, বাংলাদেশের একটা বাহিনীর, সশস্ত্র বাহিনীর মধ্যে একটা বাহিনীর বহিষ্কৃত ক্যাডেট,
তাকে বাহিনী থেকে তার অপকর্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাহলে কি ব্যাপারটা এরকম যে বাংলাদেশের বিভিন্ন বাহিনী থেকে যারা বিভিন্ন অপকর্ম করে বহিষ্কৃত হয়েছেন তারাই দেশে বিদেশে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছেন? এটা কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ। এবং এই জিম মাঝে মাঝে নিজেকে নাকি সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনীর অমুক তমুক, গোয়েন্দা সংস্থার অমুক এরকমভাবেও ভারতে পরিচয় দিয়েছেন। সেনাবাহিনীর একজন মেজর, এইসব পরিচয় দিয়ে তিনি সেখানে কাজ করার চেষ্টা করেছেন। তিনি ক্যাডেট থাকাকালীন বাংলাদেশ মানে এখানে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী থেকে বহিষ্কার হয়েছিলেন এবং তার এমন কোনো দাপ্তরিক পরিচয় নেই। তদন্তকারী সূত্রগুলো আরও দাবি করেছে যে জিমের স্ত্রীর মাধ্যমে তুর্কি গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যোগাযোগ স্থাপিত হয়েছিল। তার স্ত্রী গত বছর একাধিকবার তুরস্কে গিয়েছিলেন, যার মধ্যে সেপ্টেম্বরের একটি সফরও ছিল। গত বছর সেপ্টেম্বরেও তার স্ত্রী তুরস্ক সফর করেছেন। অভিযোগ রয়েছে এই সফরগুলোর সময় এমআইটির সঙ্গে, অর্থাৎ তুরস্কের যে গোয়েন্দা সংস্থা এমআইটির সঙ্গে যুক্ত কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করে এবং সংবেদনশীল তথ্য প্রবাহে সহায়তা করার দায়িত্ব দেয়। এরপর থেকে জিম শেখ হাসিনা সম্পর্কিত গোপনীয় তথ্য সংগ্রহ ও প্রেরণে নিযুক্ত ছিলেন বলে জানা গেছে, যার মধ্যে তার ব্যক্তিগত যোগাযোগ ও পরিচিতি থেকে শুরু করে ভারতে তার বর্তমান অবস্থান সম্পর্কিত তথ্যও ছিল। এই অভিযোগগুলো সাধারণ নজরদারির বাইরে একটি বৃহত্তর গোয়েন্দা উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলোর মতে জিমকে দেওয়া কথিত মিশনগুলোর মধ্যে একটি হলো এমন পরিস্থিতি তৈরি করা যা শেখ হাসিনার নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এবং একই সাথে তাকে রক্ষা করতে কোনো সম্ভাব্য ব্যর্থতার জন্য ভারতের ওপরে দোষ চাপানো যায়। খুবই পরিষ্কার, মানে শেখ হাসিনাকে মারার যে প্ল্যান, সেই প্ল্যান, শেখ হাসিনাকে বিপদে ফেরার যে প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা। একটা হচ্ছে যে মারা, আর একটা হচ্ছে এই মারার ফলে ভারতের উপরে দোষ চাপানো যে ভারত তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানকে, ভারতের নিরাপত্তা ব্যবস্থার অবস্থানকে বিতর্কিত করা, এই দুটা প্রধান মিশন। প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের নিয়ে এবং বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জনের তথ্য মানে চুরি করা, এই কাজগুলোও জিম অনলাইনে করছে এবং অনলাইনে ব্ল্যাকমেলের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনাও ঘটাচ্ছে। সেখানে একটা বড় মানে অর্থ সংগ্রহের প্রয়োজন, অর্থ তার প্রয়োজন, সেই অর্থটা বিভিন্ন ব্ল্যাকমেলিংয়ের ওয়ে ব্যবহার করে সে অর্থ ব্যবহার করছে। এর মাঝে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে জিম এক মহিলাকে, সাইমা ওয়াজেদের মেয়ে বলে, আফ্রিকান এক মহিলাকে সাইমা ওয়াজেদের মেয়ে বলে প্রতারণাও করেছে এবং সেটা নিয়েও একটা কেলেঙ্কারি করেছে। সেটা নিয়ে সাইমা ওয়াজেদ এবং শেখ হাসিনা পরিবার বিতর্কিত করার চেষ্টা করেছে। আদতে যে নারীর ছবি দিয়ে এই বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে আফ্রিকান এক নারীর, সেই তথ্য পরবর্তীতে প্রকাশিত হয়ে গেছে যে এই কাজটা মানে গোপন আইডি কিংবা পরিচয় গোপন করে এই কাজগুলো যে করেছে সে আসলে প্রকৃত ওই জিমই এই কাজ করেছে এবং এই কাজের মাধ্যমে শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল, তাদের পরিবারের সম্মানহানি এবং তাদের কাছ থেকে স্বার্থ উদ্ধার করা একটা বড় পরিকল্পনা ছিল। তুরস্ক পাকিস্তান আঁতাতটি পরিধিকে যথেষ্ট প্রসারিত করছে। এটি তুর্কি গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই এবং বাংলাদেশের ঐতিহাসিক শিকড় থাকা ইসলামপন্থী নেটওয়ার্কগুলোকে জড়িত করে একটি জোট গড়ে তুলেছে। ভয়ঙ্কর তথ্য বলছে তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানি আইএসআই, এমটিআই, আইএসআই এবং বাংলাদেশের ইসলামপন্থী জঙ্গি যে মানে গোষ্ঠীরা রয়েছে তারা এর সঙ্গে জড়িত রয়েছে। এই দাবির সম্পূর্ণ মাত্রা গ্রহণ করা হোক বা সতর্কতার সাথে বিবেচনা করা হোক, এই অন্তর্নিহিত গতি প্রকৃতি উপেক্ষা করা কঠিন। গত এক দশকে দক্ষিণ এশিয়ায় তুরস্কের সম্পৃক্ততা আরও গভীরভাবে বেড়েছে, এই ইঙ্গিত এখানে দেয়া হচ্ছে। বিষয়টি শুধুমাত্র কূটনৈতিক না মানে কিংবা বাণিজ্যিক না, এটি রাজনৈতিক, আদর্শগত এবং কখনো কখনো গোপন উদ্দেশ্য সম্পর্কিত প্রভাব বিস্তারের বিষয়। ঐতিহাসিক প্রেক্ষাপটটি খুব গুরুত্বপূর্ণ এখানে এই রিপোর্টে বলা হচ্ছে 1971 সালের সেই ভয়াবহতা থেকে শুরু করে দেশটির রাজনৈতিক অঙ্গনে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর বিতর্কিত ভূমিকা পর্যন্ত বাংলাদেশের নিজস্ব গতিপথ এমন কিছু দুর্বলতা তৈরি করে যা বহিরাগত শক্তিগুলো কাজে লাগাতে পারে।
অর্থাৎ বাংলাদেশের মধ্যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ইসলামপন্থী বিভিন্ন গোষ্ঠী যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজকে পর্যন্ত তাদের সেই ধারা অব্যাহত রয়েছে। তারা বাংলাদেশকে এখনও স্বাধীন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি কিংবা মেনে নেওয়ার ব্যাপারে তাদের যথেষ্ট অনীহা রয়েছে। তাদের পাকিস্তানি বাহিনীর সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে, যোগসাজশ রয়েছে এবং জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। সুতরাং তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের ISI, এই দুই গোষ্ঠীর সঙ্গে মিলে তারা বাংলাদেশের নানা ধরনের বিপজ্জনক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে, এই বাস্তবতা এই রিপোর্টে দাবি করা হচ্ছে। ভারতের জন্য এর প্রভাব তাৎক্ষণিক এবং কাঠামোগত। সুশীল সমাজ, প্রবাসী নেটওয়ার্ক এবং রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত গোয়েন্দা অভিযানগুলো প্রচলিত সীমানাকে অস্পষ্ট করে দেয়। অর্থাৎ বলা হচ্ছে যে এখন আর এই নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র গুলি, বন্দুক কিংবা সীমানা প্রাচীর এগুলোর মধ্যে আর সীমাবদ্ধ নেই। এখন এই নিরাপত্তা ব্যবস্থা সীমানা পেরিয়ে সাইবার জগতে প্রবেশ করেছে। সেই সাইবার জগৎ দিয়ে সাইবার হামলার মাধ্যমেও একটা বড় ধরনের অরাজকতা তৈরির যে চক্রান্ত তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং ISI এর ভারতকে কেন্দ্র করে এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে যে ব্যাপারে নেতৃত্ব দেওয়াচ্ছে তারা অন ফিল্ড, এই জিম নামক বাংলাদেশের নাগরিক, যে বাংলাদেশের একটি বাহিনীর বহিষ্কৃত ক্যাডেট, এরকম দাবি করা হচ্ছে নিউ দিল্লি পোস্টের এই প্রতিবেদনে। এই প্রতিবেদন ইতিমধ্যেই গত রাত থেকে এই প্রতিবেদন নিয়ে কথা শুরু হয়েছে। ইতিমধ্যেই একটা বড় সচেতন মহলে একটা বড় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনাকে মারতে চায় কারা? শেখ হাসিনাকে বাংলাদেশে তো অলরেডি বাংলাদেশের আদালত তার নামে মৃত্যুদণ্ড দিয়েছে। একটা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে, আর এক মামলায় তার আরও একাধিক মামলায় তার জেল হয়েছে, আরও অনেক মামলা রয়েছে, অনেক মামলায় তার মৃত্যুদণ্ড ঘোষণা হতে পারে। এরকম একটা অবস্থায় যদি এই বিচার প্রক্রিয়াগুলো যদি সঠিক হয়ে থাকে, সঠিকভাবে যদি পরিচালনা করা হয়ে থাকে, কিংবা শেখ হাসিনাকে পরবর্তীতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পরেও যদি শেখ হাসিনা আদালতে হেরে যান, তাহলে তো তার উপরে এমনি একটা গজব নেমে এসেছেই। এর বাইরে গিয়ে তাকে ভারতের মাটিতে মারার পরিকল্পনা কেন? এর পেছনে মূল কারণ কি? এর পেছনে কারণ কি এটাই যে এই গোষ্ঠী বাংলাদেশের যে গোষ্ঠী পাকিস্তানি ISI এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার সঙ্গে MTI এর সঙ্গে যোগাযোগ করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে তুরস্ককে দিয়ে, পাকিস্তানকে দিয়ে, তারা কি মনে করছে যে এখনও শেখ হাসিনা তাদের জন্য আতঙ্কের ব্যাপার? শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখা তাদের জন্য আতঙ্কের ব্যাপার হতে পারে? শেখ হাসিনা বেঁচে থাকলে কি কি করতে পারেন কিংবা তাদের উপরে কি কি দুর্যোগ নেমে আসতে পারে সেগুলো তার 15-15.5 বছরের শাসন আমলে আমরা দেখেছি। ব্যাপারটা কি এরকম যে শেখ হাসিনা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধীদের বিরুদ্ধে যে সোচ্চার অবস্থান এবং বিচারিক আদালতের মাধ্যমে যে অবস্থানগুলো নিয়েছিলেন, প্রকাশ করেছিলেন, জানান দিয়েছিলেন, সেগুলো অনেকের জন্য এখনো আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে এবং সেই গোষ্ঠী এখনো মনে করছে যে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখলে তিনি যদি কোনোদিন বাংলাদেশে ফেরার সুযোগ পান, তাহলে সেই দিনই তিনি আবারও প্রতিশোধ নেবেন। যে কাজগুলো তার বিরুদ্ধে হয়েছে তার প্রতিশোধ এবার তিনি আরও ভয়ঙ্করভাবে নিতে পারেন। এই কারণে সেফ ওয়ে হচ্ছে শেখ হাসিনাকেই সরিয়ে দেয়া। ব্যাপারটা কি তাই, নাকি অন্য কোনো পরিকল্পনা, নাকি পাকিস্তানি ISI মূলত ভারতে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার পথ হিসেবে শেখ হাসিনাকেই বেছে নিচ্ছে? শেখ হাসিনাকে টার্গেট করায় তাদের একটা বলা যায় যে একটা গুড ওয়ে হিসেবে তারা ভাবছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট সেটা অনেকটাই বদলে গেছে। বাংলাদেশের রাজনীতিতে বড় একটি শক্তি আওয়ামী লীগ, যাকে এখন বলা হচ্ছে, কেউ কেউ বলছেন যে এটা মুসলিম লীগ হয়ে যাবে। আমি বলতেছি যে 1949 সালে আওয়ামী লীগ তো মুসলিম লীগই ছিল, তার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এটা আবার মুসলিম লীগ হওয়ার নতুন কিছু নাই। এখন 2026-এ এসে প্রশ্ন দেখা দিয়েছে যে আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরতে পারবে কিনা, কখন ফিরতে পারবে। এখন আওয়ামী লীগের লোকজন গত নির্বাচনে বিএনপিকে ভোট দিচ্ছিল যে এই আশায় যে বিএনপি ক্ষমতায় এলে
তাদের ফিরে আসাটা সহজ হবে। কিন্তু এই হিসাবে কিন্তু মারাত্মক একটা ভুল। কারণ বিএনপি কখনোই আওয়ামী লীগকে ফ্লোর দেবে না। তার প্রধান এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ। এখন বিএনপি যদি আওয়ামী লীগকে না ফেরাতে ফ্লোর না দেয়, তাহলে কে দিবে ফ্লোর? এক অর্থে কারোই দেওয়া লাগবে না, আওয়ামী লীগ নিজেই ফ্লোর তৈরি করবে। অথবা কেউ যদি দিয়েই থাকে, সেটা অবচেতন মনে যে দিবে সেটা হচ্ছে জামাত, সেটা হচ্ছে এনসিপি। এখন আপনি বলতে পারেন এটা কিভাবে দিবে? বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হচ্ছে কি? মুক্তিযুদ্ধ। এখন আজকের এই পার্লামেন্টে দেখেন কি হচ্ছে, ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করা হচ্ছে। তার মুক্তিযুদ্ধকে কেউ কেউ বলতেছেন এটা ভুয়া। আবার যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল তাদের কেউ কেউ দাবি করতেছেন তারা শিশু মুক্তিযোদ্ধা ছিল। এই যে চলমান প্রক্রিয়া, এই যে স্রোত ঘুরে যাওয়া, এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ। এবং এই স্রোতই একসময় ঠেলাইয়া ঠেলাইয়া আওয়ামী লীগের উপরে তুলবে এবং তারাই সেটা সাহায্য করবে। এখন এটা ছাড়া একটি পক্ষ আছে যারা আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে মানে গুলাই ফেলতেছে পুরা। তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করছে অবচেতন মনে। এখন চুরের গলায় গলায় যদি আপনি চলেন, গলায় গলায় ভাব করেন, তাহলে আপনার কিন্তু সাধু সাজাটা কিন্তু বিফলে যাবে। এবং এই যে কৌশল, এই কৌশল কিন্তু আওয়ামী লীগকে দাঁড় করাবে, তাদের কারণে আওয়ামী লীগ দাঁড়াবে। তবে আওয়ামী লীগেরও কিন্তু একটা ভয়ের জায়গা আছে, সেটা মারাত্মক ভয়ের জায়গা, তার নেতৃত্ব নেই। এখন শেখ হাসিনাকে আপনি যতই সমালোচনা করুন না কেন, আওয়ামী লীগ রাজনীতিতে শেখ হাসিনা এখনো আনপ্যারালাল। এবং এটি কিন্তু বড় একটা সমস্যা, কারণ শেখ হাসিনা তার কোনো বিকল্প তৈরি করেননি। এখন শেখ হাসিনা যদি কোনো কারণে কলাপস করেন, তার বয়স কিন্তু এখন 80 বছর, তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব বিরাট একটা সমস্যায় পড়বে। এখন আপনি বলতে পারেন শেখ রেহানা আছেন, জয় আছে, পুতুল আছে। আরে ভাই, কোথায় চৌকির তলা, কই আগরতলা? ষড়যন্ত্রের রাজনীতি মোকাবেলা করার যে ধীরতা, সেটা শেখ হাসিনার যতটুকু আছে তার সিকিবা কয়েদের নেই, যাদের কথা বললাম। এখন সেই জন্য বলছি যে আওয়ামী লীগকে যদি দাঁড়াতে হয়, এখনই দাঁড়ানোর পথে ঘুরে দাঁড়াতে হবে, এখনই রাস্তায় নামতে হবে তাকে। এখন কেউ কেউ আশা করতেছেন ভারত তাদেরকে ক্ষমতায় আইনা দিয়ে দিবে। হ্যাঁ, এটা তো মুয়া না যে এটা আপনার দিয়া দিবে কইলেই। এই আশাবাদ। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার তৃণমূল। এখনো বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে, অলিতে গলিতে আওয়ামী লীগ বিরাজমান। এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের মতো একদম তৃণমূল পর্যায়ে এমন সংগঠন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নাই এখনো পর্যন্ত। এখন আওয়ামী লীগকে যদি দাঁড়াতে হয়, তাহলে যারা এখন পলাতক আত্মগোপনে আছেন, যে সব নেতা বিদেশে আছেন, তাদের রিস্ক নিয়ে দাঁড়াইতে হবে। আপনি কর্মীদের উপর ছাইরা দিয়া ওই অনলাইনে বিপ্লব করে ফেলবেন, এবং এই যে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, দেখলেন তো, এইটা কিন্তু বিপ্লব সম্ভব না। রিস্ক আপনাদের নিতে হবে, শুধু কর্মীরা নিবে, আর আপনারা বসে বসে খালি ওইখান থেকে ছুরি ঘুরাবেন আর অনলাইনে বিপ্লব করে ফেলবেন, এটা সম্ভব না। এবং আওয়ামী লীগের মতো দলের, যদিও তারা ব্যাপক উন্নয়ন করেছে বিগত 15 বছরে, কিন্তু এমন অপরাধও করেছে যেটা কারণে তাকে মানে খেসারত দিতে হচ্ছে। কিন্তু তারপর আসার কথা, বাংলাদেশের রাজনীতিতে লিখে রাখেন, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কোন পক্ষ, কোন শক্তি এদেশের রাষ্ট্র পরিচালনায় কখনোই আসতে পারবে না, অন্তত আগামী 50 বছরের মধ্যে।